৩০০ আসনেই প্রার্থী চূড়ান্ত জামায়াতের। আওয়ামী লীগের সময় চাকরি পাওয়া ২৩,০০০ জনের মুক্তিযোদ্ধা সনদ যাচাই হবে। গুরুত্বপূর্ণ বার্তা ও দিক নির্দেশনা নিয়ে দেশে আসলেন মির্জা ফখরুল। যশোরের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আসছে সপ্তাহে। চলেই গেলেন কিংবদন্তি শিল্পী পাপিয়া সারোয়ার। সিঙ্গাপুর থেকে ৭০৮ কোটি টাকার তরল প্রাকৃতিক গ্যাস কিনছে সরকার। কেশবপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক। সন্ধ্যায় হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানে বোমা হামলায় মন্ত্রী নিহত, দায় স্বীকার আইএসের। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। অন্য দলগুলো যেখানে সমসাময়িক ইস্যু নিয়ে ব্যস্ত, সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সামনের নির্বাচনে জয়ী হতে তৎপর। কোনো দল যেখানে নির্বাচন নিয়ে এখনো ভাবনার মধ্যে সময় পার করছে, সেখানে এই দলটি অনেকটাই এগিয়ে রেখেছে কাজকর্ম। কারো ওপর ভর করে নয়, একা নির্বাচন করতে ৩০০ আসনেই প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে দলটি। সরকারের একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রার্থীদের নামের তালিকা সহ জামায়াতের নির্বাচনী প্রস্তুতি, তাদের অর্থের উৎস সহ বিভিন্ন বিষয়ের বিশদ একটি প্রতিবেদন সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সিলেট ১, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার খুলনা ৫, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী ১, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা ১১, আনম শামসুল ইসলাম চট্টগ্রাম ১৫ আসন থেকে নির্বাচন করতে পারেন বলে তালিকায় উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, জামায়াতের পক্ষ থেকে এসব প্রার্থীকে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন প্রার্থীরা। জামায়াত প্রার্থীদের বায়োডাটা সংগ্রহ করার পাশাপাশি তাদের আয়ের উৎস খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দিতে বলা হয়েছে। আওয়ামী লীগের ৩ মেয়াদে মুক্তিযোদ্ধা সনদে সরকারি চাকরি পাওয়া ২৩,০০০ কর্মকর্তা কর্মচারী যাচাই বাছাই হবে। ১৪ ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধাদের তালিকা জেলা উপজেলা পর্যায়ে টাঙিয়ে দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার। আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে মুক্তিযুদ্ধের চেতনায় গুরুত্ব দেওয়া হলেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়নি, এমনকি শহীদদের প্রকৃত তালিকা হয়নি বলে জানিয়েছেন ইতিহাসবিদরা। শেখ হাসিনার টানা ৩ মেয়াদে প্রায় ১৮,০০০ ব্যক্তির নামে মুক্তিযোদ্ধার গেজেট জারি করায় মন্ত্রণালয়। এর মধ্যে ৮,০০০ ভুয়া সনদধারী চিহ্নিত হয়। প্রায় ২ সপ্তাহের লন্ডন সফর শেষে আজ দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন তিনি। বিকেল ৩টায় নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। গত ৩০ নভেম্বর নিজ স্ত্রীর চিকিৎসা সহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে যান মির্জা ফখরুল। সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে 1-to-1 বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেস সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। বাংলাদেশ ও লন্ডনের সংশ্লিষ্ট সূত্রের খবরে জানা যায়, এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরও শক্তিশালী করা, দলের চেইন অব কমান্ড বজায় রাখা, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আদায় করা সহ বিভিন্ন জটিল ও কঠিন বিষয়ে বিএনপি মহাসচিবকে গুরুত্বপূর্ণ বার্তা ও দিক নির্দেশনা দিয়েছেন। সারা দেশে ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত। আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে শীত বাড়বে, আর 2-1 দিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সকালে গণমাধ্যমে এ তথ্য জানান। 16 তারিখ থেকে কুয়াশা আরও বাড়বে এবং 2-1 দিনের মধ্যেই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে যশোরে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত 8 ডিসেম্বর রেকর্ড করা হয়েছিল 11.4 ডিগ্রি, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। তবে কনকনে হিমেল হাওয়ার বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আসছে সপ্তাহে যশোরের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
বুধবার রটে যাওয়া মৃত্যুর গুঞ্জনটিকে মিথ্যা প্রমাণ করেছিলেন 21 পদকপ্রাপ্ত দেশের অন্যতম রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। তবে রাত পোহাতেই গুঞ্জনটি সত্য হয়ে বেদনা ছড়ালো। শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন 72 বছর বয়সের এই কিংবদন্তি। বৃহস্পতিবার সকাল 8টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পীর স্বামী সরোয়ার আলম। তিনি জানান, মরদেহ আজ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। কাল 13 ডিসেম্বর জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। শিল্পীর 2 মেয়ে যারা ও জিশান যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকেন। মায়ের অসুস্থতার খবরে তারা দুজনেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 12 ডিসেম্বর তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কয়েক বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন পাপিয়া সারোয়ার। এক কার্গো তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন বা দরপত্রের মাধ্যমে এই এলএনজি আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৭০৮,৫৫,৯৪,৪৮০ টাকা। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এলএনজি আমদানি সংক্রান্ত এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যশোরের কেশবপুরের সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর্থিত ও বিএনপি সমর্থিত 2 পক্ষের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের কলাগাছি বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 10 জনকে বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানায়, উপজেলার সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. মঞ্জুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে ঢুকতে পারছিলেন না। বুধবার বিকেলে তিনি তার সমর্থিত লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদে আসলে কিছু ব্যক্তি তাদের বাধা সৃষ্টি করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশনে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ হাতছাড়া করা বাংলাদেশের জন্য ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। টপ অর্ডারে ধারাবাহিকতার অভাবে ভুগছে বাংলাদেশ, তাই একাদশে আসতে পারে পরিবর্তন। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল হাক্কানি নিহত হয়েছেন। ইসলামিক গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় সময় বুধবার কাবুলে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, 2021 সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর এবারই প্রথম এমন শীর্ষ পর্যায়ের কোনো নেতার নিহত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, হাক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার সময় বোমা বিস্ফোরণে তিনি ছাড়াও আরও 6 জন নিহত হন। খলিল হাক্কানি তালেবানের একটি শক্তিশালী গোষ্ঠীর একজন শীর্ষ সদস্য ছিলেন। গোষ্ঠীটিকে বলা হয় হাক্কানি নেটওয়ার্ক। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে বিশ্বব্যাপী সন্ত্রাসী হিসেবে পরিচিত করে। আইএস হামলার দায় স্বীকার করেছে। আইএসের বার্তা সংস্থা আমাকের একটি প্রতিবেদনে বলা হয়, একজন আইএস জঙ্গি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে মন্ত্রীর কার্যালয়ের বাইরে অপেক্ষা করছিলেন এবং বাইরে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটান। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।